সম্প্রচার মানবতা বিরোধী অপরাধের বিচার। আপিলের রায় নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সিদ্ধান্ত দেবে ইসি। প্রতীকের বিষয়ে অন্যরকম কোনো ডিরেকশন দেননি, ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। নতুন অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট কাল। অর্থ জোগাতে প্রায় 200 পণ্যে বাড়তি কর। অর্থনীতিতে গেম চেঞ্জার হতে পারে চীনা বিনিয়োগ। বাংলাদেশকে উৎপাদন হাব করার আহ্বান ডক্টর ইউনূসের। বিচার সংস্কারের এখতিয়ার নির্বাচিত সরকারের। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অসত্য বলার অভিযোগ বিএনপির। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শারলিন, মোহাম্মদ ইমতিয়াজ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পুরো খবর। ইতিহাসের সাক্ষী হলো দেশবাসী। প্রথমবার আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে বিচার কাজ। ঐতিহাসিক এই দিনটিতে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আর পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর, তখন এজলাসে পিন পতন নীরবতা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম, খুন ও নির্যাতনের বর্ণনা। 135 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভ্রমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ 4 হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। জানান তাদের নির্দেশনা, পরিকল্পনা উস্কানিতে সারা দেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযজ্ঞ। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয় রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে সন্ত্রাসী সংগঠন তাদের বলা যায়। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। চিফ প্রসিকিউটর বলেন প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়। এতে ভোটের মাঠে আর কোনো বাধা থাকলো না দলটির। তবে দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
আপিল বিভাগে চূড়ান্ত রায় না হলেও হাইকোর্টের রায়কে ভিত্তি ধরে 2018 সালের 8 ডিসেম্বর জামাতের নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তৎকালীন ইসি সচিব হেলাল উদ্দিনের অতি উৎসাহে জামাতের এই নিবন্ধন বাতিলে তখনকার চেম্বার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও ঢাল হিসেবে ব্যবহার করেন তিনি। এরপর ভোটের রাজনীতিতে আর নিজ ব্যানারে আসতে পারেনি জামাত। সবশেষ ছাত্র জনতার আন্দোলনের সময় এর দায় জামাতের উপর চাপিয়ে নিষিদ্ধ করা হয় দলটিকে। তবে সব হিসেব পাল্টে যায় 5 আগস্ট। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিবন্ধন ফিরে পেতে ফের আপিল বিভাগের দ্বারস্থ হয় জামাত। বেশ কয়েকদিনের শুনানি, পাল্টা শুনানির পর রোববার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। তবে জামাতের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় আপিল বিভাগ থেকে। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। রায়ের পরপর ইসির আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। জামাতের নিবন্ধন বাতিল চেয়ে 2009 সালে হাইকোর্টে রিট করেছিল বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ 25 ব্যক্তি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবারে 2025-26 অর্থ বছরের বাজেটের খবর। আর মাত্র কয়েক ঘন্টা ভিন্ন প্রেক্ষাপটে 2025-26 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। কাল বিকেল 3টায় টেলিভিশন ভাষণে বাজেট উপস্থাপন করবেন তিনি। অর্থের যোগানে প্রায় 200 পণ্যে বাড়ানো হচ্ছে কর এবং শুল্ক। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। বাণিজ্যিক প্রসারের লক্ষ্যে প্রায় 200 বছর আগে পরিকল্পিতভাবেই চকলেটের সংযোগ ঘটানো হয় প্রেম ভালোবাসার সাথে। সময়ের সাথে রোমান্টিক সম্পর্কে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে চকলেট। কিন্তু মধু সম্পর্কের দারুণ এই অনুষঙ্গে বাদ সাধছেন বিরসিক অর্থ উপদেষ্টা। শুল্কায়নের ন্যূনতম মূল্য $4 থেকে বাড়িয়ে করছেন $10। এতে আমদানি করা সব ধরনের চকলেটের দাম বাড়তে পারে। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে জনকল্যাণের পদক্ষেপ। তবে বিদেশি ঋণের দায় পরিশোধ আর সরকারের পরিচালনায় দরকার যে বিপুল অর্থ, তার যোগানে খড়গ পড়ছে রাজস্ব খাতে। বাড়ানো হচ্ছে কর, তুলে নেওয়া হচ্ছে বেশিরভাগ কর অব্যাহতির সুযোগ। স্টেনলেস ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7% করা হচ্ছে। বাস ট্রাকের বডি বানাতে বসছে 5% ভ্যাট। প্লাস্টিকের তৈরি গৃহস্থালী সামগ্রী ও টয়লেট সামগ্রী উৎপাদনে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট প্রতি কেজিতে $3 থেকে বাড়িয়ে $5 করা হচ্ছে। লিপস্টিক আমদানির ক্ষেত্রে শুল্ক $20 থেকে বাড়িয়ে করা হচ্ছে $40। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে বিদেশি খেলনা, মার্বেল গ্রানাইট, মোটরযান সহ প্রতিদিনের জীবনে ব্যবহার করা অন্তত 200 পণ্য। তবে বাজেটে কমানো হচ্ছে কিছু পণ্যের দামও। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পর্ক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক টন প্রতি 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা করা হচ্ছে। বাস আমদানিতে 10% হারের পরিবর্তে কর হার 5% করা হচ্ছে। দেশে ক্রিকেট ব্যাট তৈরির উদ্যোগকে উৎসাহ দিতে প্রধান কাঁচামাল কাঠ আমদানির শুল্ক 37% থেকে কমিয়ে 26% করা হচ্ছে। আসছে বাজেটে জনকল্যাণের পদক্ষেপ আর সংস্কারের পদচিহ্ন রেখে যাওয়ার পাশাপাশি ব্যবসা বান্ধব উদ্যোগে নজর অর্থ উপদেষ্টার। যদিও কিছু ক্ষেত্রে কর বাড়িয়ে তাকে হাঁটতে হচ্ছে উল্টো পথে। রয়ে গেছে অর্থের যোগান আর ঠিকঠাক বাস্তবায়নের চ্যালেঞ্জও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। মে মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $297 কোটি। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী গেল বছর মে মাসের ৩১ দিনে প্রবাসীরা পাঠান $225 কোটি। সেই হিসেবে বছর ব্যবধানে আয় বেড়েছে ৩১.৭%। অন্যদিকে গেল বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত দেশে মোট এসেছে $২,৭৫০ কোটি, যা তার আগের অর্থ বছরে ছিল $২,১৩৭ কোটি। অর্থাৎ বছর ব্যবধানে আয় বেড়েছে একই সময়ের চেয়ে ২৮.৭%। এদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে দাঁড়িয়েছে $২৫ বিলিয়ন। IMF এর গণনা পদ্ধতি BPM-6 অনুযায়ী, যা $20.৫ বিলিয়ন। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দেখছেন রাত 10টার খবর। বাংলাদেশকে উৎপাদনের সংযোগ স্থল বানাতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে বাংলাদেশ চীন ব্যবসা এবং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, চীনের সহযোগিতায় পাট, মসলিন, জামদানির মতো বাংলাদেশের অন্যান্য পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি পেতে পারে। ঢাকায় ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন, এতে উপস্থিত বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস চীনের ১০০টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি দল আছেন চীনের বাণিজ্য মন্ত্রীও। রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ঢাকা বেইজিং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পাট, মসলিন ও জামদানি পণ্যের মতো অনন্য পণ্যগুলোর কথা উল্লেখ করেন। বলেন, চীনের সহায়তায় এগুলো আন্তর্জাতিকভাবে নতুন পরিচিতি পেতে পারে। It's a very emotional issue for Bangladesh. So together we can make a wonderful start of jute to give it a right place in our economic programs. And thank you for paying attention to it. There are many other items like that to which Bangladesh is home, Jamdani and many other fabrics. There are skillful things which can be made into many varieties of products. প্রধান উপদেষ্টা আরও বলেন, উৎপাদন খাতে চীনের বড় বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে। সম্ভাব্য বিনিয়োগের খাতগুলো হতে পারে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি ও তথ্য প্রযুক্তি। Our sectors are ripe for investment and collaboration. I urge Chinese investors to make Bangladesh their home and their production hub. Our young people is ready to accept that challenge. চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, এদেশের তরুণ জনশক্তি কাজে যোগ দিতে প্রস্তুত আছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনে মিথ্যাচার করেছেন প্রধান উপদেষ্টা, এমন অভিযোগ বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, গণতন্ত্রের জন্য অতীতে যাদের কোনো ত্যাগ ছিল না তারাই এখন রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের উপদেশ দিচ্ছে। দাবি করেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে উপদেষ্টা পরিষদ গঠনের। ডিসেম্বরে একটি দলই নির্বাচন চায়। জাপান সফরে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর ভোট নিয়ে সরকারের সঙ্গে অনেকটা মুখোমুখি অবস্থানে বিএনপি। রাজধানীতে আলাদা কর্মসূচিতেও ফের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন প্রধান উপদেষ্টা। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নতুন উপদেষ্টা পরিষদ গঠনেরও দাবি জানান তিনি। বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন?
কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে? জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় মেজর হাফিজের অভিযোগ, গণতন্ত্রের জন্য অতীতে যাদের কোনো ত্যাগ ছিল না তারাই এখন রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের সবক দিচ্ছে। বাংলাদেশটিকে নিয়ে এখন একদল মতলববাজ খেলছে। কষ্ট লাগে যখন দেখি উপদেষ্টারা যাদের বাংলাদেশে কোনো অবদান নাই, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যাদের কোনো ত্যাগ তিতিক্ষা কিছুই ছিল না, তারা এখন গণতন্ত্র সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সবক দেওয়ার চেষ্টা করে। বিএনপি নেতাদের দাবি, সংস্কার আর বিচার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যার এখতিয়ার কেবল নির্বাচিত সরকারের। সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে, দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশের সকল সংস্কার করবে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। কাল রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল 4:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এই বৈঠক। অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে। প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই আলোচনা শেষে সিদ্ধান্ত আসবে জুলাই সনদের বিষয়ে। প্রধান উপদেষ্টা জাপান সফর সফল হয়েছে বলে তারা দাবি করছেন। আশা করেন যে এর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছবে দু দেশের সম্পর্ক। এসেছিলেন মাহাথির মোহাম্মদ, আমরা করছি এবং এই কাজটা সামনে আরো বেগবান হবে। রাত 10টার খবরে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের একটি দল নগদ কার্যালয়ে অভিযান চালায়। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর তা বিশ্লেষণ করে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে। জানিয়েছেন নগদে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ মিলেছে। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারার অপপ্রয়োগ হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন খোদ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে আন্দোলনকারীরা স্মারকলিপি দিতে গেলে এ শঙ্কার কথা জানান তিনি। কি সংশোধন আনলে অধ্যাদেশটি গ্রহণযোগ্য হতে পারে তা ভেবে দেখতেও বলেন তিনি। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, কর্মবিরতির মতো নানা কর্মসূচি পালন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ের বাদামতলায় জড়ো হন কর্মচারীরা। পরে 3 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা। অধ্যাদেশ অপপ্রয়োগের সুযোগ আছে বলে এ সময় আশঙ্কা প্রকাশ করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বাতিলের পক্ষে তুলে ধরেন যুক্তি। ক্ষমতার অপব্যবহার চরমভাবে বেড়ে যাবে, নানা কারণে অপছন্দের কর্মচারীরা কর্মক্ষেত্রে নাজেহাল হবে। কর্মচারীদেরকে সরকারের অনুগত বন্ধু দ্বারা তাদেরকে আবার শত্রু কাতারে দাঁড় করানোর একটা অপপ্রয়াস। দয়া করে এই কালো আইন, এই কালো অধ্যাদেশ প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা করেন। কর্মসূচির ক্ষেত্রে কর্মপরিবেশ ও সচিবালয়ের সংস্কৃতির কথা মনে রাখার তাগিদ দেন উপদেষ্টারা। জারি করা অধ্যাদেশের অপপ্রয়োগের সুযোগ আছে বলে মনে করেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জানান, বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলে ধরা হবে। উপদেষ্টা পরিষদের কয়েকজনের নজরে এই জিনিসটা আনছি যে এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে ইয়ে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। বন ও পরিবেশ উপদেষ্টাও কর্মচারীদের দাবি উপদেষ্টা পরিষদকে জানানোর আশ্বাস দেন। অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি, শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি। কাজে আপনাদের কথাগুলো শুনলাম, আপনারা এটুকুন মনে রাখবেন যে কথাগুলো শুনে কনভে করা হবে।
অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তথ্য এবং স্থানীয় সরকার উপদেষ্টার কাছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের স্মারকলিপি দেওয়ার কথা আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আমিনুল ইসলামকে বোর্ড পরিচালক করার বৈধতা নিয়ে রিট করেছেন বিদায়ী সভাপতি। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফারুকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নতুন বিসিবির সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সোমবার আবেদনের শুনানি হতে পারে। গেল বৃহস্পতিবার পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি। পরদিন বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে আমিনুল ইসলামকে সভাপতি করা হয়।